আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় ফাইনাল সাজেশন বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করে দেওয়া হবে এবং যাদের প্রস্তুতি দুর্বল তারা কিভাবে খুব সহজে পাশ করতে পারেন, এগুলো সবকিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা স্ট্যান্ডার্ড কস্টিং থেকে আমরা স্ট্যান্ডার্ড কস্টিং করব। স্ট্যান্ডার্ড কস্টিং থেকে আমরা এই 3 নাম্বার এবং 1 নাম্বার এই দুইটি ম্যাথ করে যেতে পারি। এই দুইটি করলে আমাদের 2 নাম্বার ম্যাথটি এমনি হয়ে যাবে। স্ট্যান্ডার্ড কস্টিং, আমরা স্ট্যান্ডার্ড কস্টিং থেকে জাস্ট এই 3টা ম্যাথ করব। রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং, রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং এখানেও আমাদের বেশি ম্যাথ দেওয়া হয়নি। এখান থেকে আমরা জাস্ট 3টা ম্যাথ সলভ করলেই হবে। আমাদের রিলিভেন্ট কস্টের খুবই গুরুত্বপূর্ণ এই 3 এবং 4 এই দুইটি ম্যাথের ভিতর থেকে আসতে পারে। যদি প্রশ্ন আমাদের একটু হার্ড টাইপের হয় তাহলে 3 এবং 4 থেকে আসবে, আর যদি সহজ হয় তাহলে আমাদের এই দুইটার থেকে আসতে পারে। প্রত্যেকটা ম্যাথ আমরা A to Z সবগুলোই দেখাবো। আমাদের এরপরে রয়েছে ক্যাশ বাজেট এবং সেল বাজেট। ক্যাশ বাজেট সেল বাজেটে আমাদের শীটের 1 নাম্বারটা 3 স্টার দেওয়া রয়েছে। আমরা 1 নাম্বারটা অবশ্যই ভালোভাবে করব। এর পাশাপাশি 3 নাম্বার, 4 নাম্বার এবং 6 নাম্বারটা করব। ক্যাপিটাল বাজেটিং, ক্যাপিটাল বাজেটিং থেকে আমরা শীটের 1 নাম্বার যে ম্যাথটা রয়েছে এটা 3 স্টার রয়েছে। 3 স্টার ম্যাথগুলো আগে করে নিব, এরপরে আমরা পাশাপাশি পরের ম্যাথগুলো দেখব। আমরা আগে 3 স্টার ম্যাথগুলো অবশ্যই ভালোভাবে করব। ক্যাপিটাল বাজেটিং এর 4টি ম্যাথে 3 স্টার দেওয়া রয়েছে, এই 4টি ম্যাথ আমরা অবশ্যই ভালোভাবে করব। এরপরে আমাদের রয়েছে ফ্লেক্সিবল বাজেট। ফ্লেক্সিবল বাজেট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে সাধারণত আমাদের প্রত্যেকবারই অঙ্ক আসে। তাহলে ফ্লেক্সিবল বাজেটের যে ম্যাথগুলো আমরা অবশ্যই করে যাব। ফ্লেক্সিবল বাজেট থেকে আমরা আহ স্টার বারগুলো অঙ্ক অবশ্যই ভালোভাবে দেখে যাব। ফ্লেক্সিবল বাজেটে আমাদের যেগুলো স্টার দেওয়া আছে 3 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার, 8 নাম্বার এই ম্যাথগুলো আমাদের স্টার দেওয়া রয়েছে। স্টার মার্ক ম্যাথগুলো অবশ্যই আমরা ভালোভাবে করব। এরপরে আমাদের রয়েছে ডিরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। ডিরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং এও আমাদের কিছু ম্যাথে স্টার দেওয়া রয়েছে। এই ম্যাথগুলো সবগুলোই দেখানো হবে ইনশাল্লাহ। তারপরে আমাদের রয়েছে কস্ট প্রফিট ভলিউম রিলেশনশিপ এবং কস্ট কনসেপ্ট ক্লাসিফিকেশন বা কস্ট শিট। এখন আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের কোনগুলো ম্যাথ করতে হবে এই ম্যাথগুলো আমরা এখন দেখব। আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড কস্টিং থেকে যে ম্যাথগুলো নিয়েছিলাম, আমাদের সাজেশনের স্ট্যান্ডার্ড কস্টিং থেকে আমরা যে ম্যাথগুলো দাগিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। এই ম্যাথটা আমরা বি পার্টের জন্য দিয়েছি, যে এখান থেকে যদি এই ম্যাথটা আসে বি পার্টের মধ্যে আসতে পারে, কিন্তু বেশিরভাগ এই ম্যাথটা আমাদের সি পার্টের মধ্যে আসে। এরপরে আমাদের হচ্ছে 2 নাম্বার ম্যাথটা রয়েছে এবং 3 নাম্বার যে ম্যাথটা স্টার দেওয়া রয়েছে 3 নাম্বার এই ম্যাথটি রয়েছে। তাহলে স্ট্যান্ডার্ড কস্টিং থেকে আমরা এই 3টা ম্যাথ দেখে যাব। এরপরে স্ট্যান্ডার্ড কস্টিং এর পরে আমরা যে অধ্যায়টা এখানে দিয়েছি এরপরে রয়েছে রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং। রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং এইখান থেকে আমরা 4টি ম্যাথ দিয়েছি। তাহলে রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং এখান থেকে আমরা 4টি ম্যাথই সলভ করার চেষ্টা করবো আজকে। তাহলে আমাদের এখানে রয়েছে প্রবলেম 1, প্রবলেম 1 এবং প্রবলেম 2, প্রবলেম 3, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ প্রবলেম 3 এবং প্রবলেম 4। আশা করি প্রবলেম 3 এবং 4 এই দুইটার মধ্যে থেকেই এবার কোশ্চেন হতে পারে। সবাই এই দুইটি ম্যাথ অবশ্যই ভালোভাবে দেখে যাবেন ইনশাল্লাহ। এরপরে আমার এরপরে আমাদের রয়েছে ক্যাশ বাজেট অ্যান্ড সেল বাজেট। ক্যাশ বাজেট এবং সেল বাজেট আমাদের শীটের যে 1 নাম্বার ম্যাথটি, এই ম্যাথটি এবার আসার সম্ভাবনা খুবই বেশি। 1 নাম্বার ম্যাথটি অবশ্যই আমরা ভালোভাবে খেয়াল করব। এরপরে আমাদের 1 নাম্বারের পরে যে ম্যাথটি রয়েছে 3 নাম্বার, তারপরে 4 নাম্বার, 4 নাম্বার এবং 6 নাম্বার এই ক্যাশ বাজেট থেকে আমরা এই ম্যাথগুলো ভালোভাবে সলভ করে যাব। এরপরে আমাদের যেটা আছে ক্যাপিটাল বাজেটিং।
ক্যাপিটাল বাজেটিং আমাদের একটি সহজ অধ্যায়। এই অধ্যায়টি আমাদের ক্যাপিটাল বাজেটিং অধ্যায়টি আমাদের অনেকের আগে করা রয়েছিল। এই অধ্যায় থেকে আমরা খুব সহজেই করতে পারি। আর যাদের সমস্যা আছে এই অধ্যায়, আগামীকাল এই অধ্যায়ের কিছু ভিডিও আপলোড করা হবে, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে ক্যাপিটাল বাজেটিং এর অধ্যায়ের ভিডিও আপলোড করা আছে। এখান থেকে আপনারা ক্যাপিটাল বাজেটিং দেখে নিতে পারেন। ক্যাপিটাল বাজেটিং এর জন্য আমরা যে ম্যাথগুলো এখানে দিয়েছিলাম, যে ক্যাপিটাল বাজেটিং এর কিছু ম্যাথ আমাদের গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমাদের বি পার্টের 1 নাম্বার ম্যাথটা ছিল ক্যাপিটাল বাজেট বি পার্টের মধ্যে। আমরা 1 নাম্বারটা দেখে যাব। এরপরে হচ্ছে আমরা 1 নাম্বারের পরে 4 নাম্বার দেখব, 5 নাম্বার দেখবো এবং 6 নাম্বার দেখব। 1, 4, 5, 6 এটা বি পার্টের মধ্যে দেখবো। সি পার্টের জন্য আমরা এই ম্যাথটা অবশ্যই ভালোভাবে দেখে যাব। এই ম্যাথটা করতে পারলে আমাদের সি পার্টের প্রায় অনেক অংশ ক্লিয়ার হবে। সি পার্টের 1 নাম্বার, তারপরে হচ্ছে সি পার্টের আমরা যেটা দিয়েছি এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। সি পার্টের 1 এবং 3, সি ক্যাপিটাল বাজেটিং সি পার্টের 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। আমাদের 11 এবং 12 এই দুইটি ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। 11 এবং 12 এই দুইটি ম্যাথ অবশ্যই সবাই ভালোভাবে দেখে যাবেন। আমাদের সি পার্টের জন্য 11 নাম্বারের যে ম্যাথটি রয়েছে এবং 12 নাম্বারের যে ম্যাথটি রয়েছে, 11 এবং 12 নাম্বারে আমাদের এই যে এই দুইটি ম্যাথ রয়েছে, এই দুইটি ম্যাথ আমরা অবশ্যই ভালোভাবে করে যাব। ক্যাপিটাল বাজেটিং এর পরে আমাদের রয়েছে ফ্লেক্সিবল বাজেট। ফ্লাগ ফ্লেক্সিবল বাজেট ফ্লেক্সিবল বাজেটের অলরেডি আমাদের ফ্লেক্সিবল বাজেটের অনেকগুলো ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ারে দেওয়া রয়েছে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যাওয়ার পর এখান থেকে প্লে লিস্টে ফ্লেক্সিবল বাজেট প্লে লিস্ট থেকে সরাসরি ইউটিউব চ্যানেলে আসার পর এখান থেকে প্লে লিস্টে যে আপনারা 3টা চ্যাপ্টার অলরেডি এখানে আপলোড করা রয়েছে। এখান থেকে আপনারা 3টা চ্যাপ্টার অলরেডি দেখে নিতে পারেন। একটা হচ্ছে এই যে ফ্লেক্সিবল বাজেট এখানে আপলোড করা হয়েছে। আরেকটি হচ্ছে আমাদের কস্ট শিট, কস্ট শিটটাও আমাদের এখানে আপলোড করা রয়েছে। আরেকটি হচ্ছে আমাদের ডিরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং ডিরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং এই চ্যাপ্টারটিও আমাদের এখানে আপলোড করে দেওয়া রয়েছে। তাহলে এখানে 3টা চ্যাপ্টার, আপনারা এই 3টা চ্যাপ্টার আগে প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। এরপরে পাশাপাশি আমরা বাকিগুলো আমরা আগামীকালের মধ্যে ইনশাল্লাহ আপলোড করব। এরপরে আমাদের রয়েছে হচ্ছে কস্ট প্রফিট বয়লাম রিলেশনশিপ। কস্ট প্রফিট বয়লাম রিলেশনশিপ এই চ্যাপ্টারের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। কস্ট শিটের ভিডিও আপলোড করা হয়েছে। এখন আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং খুবই সহজে এই অধ্যায় থেকে আমরা মার্ক তুলতে পারি। এটি হচ্ছে আমাদের কস এটা হচ্ছে আমাদের যে চ্যাপ্টারটা আমরা করবো, এখানে 4টি ম্যাথ যে চ্যাপ্টার থেকে আমরা দিয়েছিলাম, রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং। এই অধ্যায়টা নিয়ে এখন আমরা পুরোটুকু আলোচনা করব। রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং অনেক সহজ একটা অধ্যায়, এখান থেকে আমরা খুব সহজেই মার্কগুলো তুলতে পারবো। তাহলে আমাদের প্রবলেম 1। প্রবলেম 1 আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2015, 18 এবং 2019 সালে এসেছে। একদমই সহজ একটা ম্যাথ। এবিসি লিমিটেড ইজ ম্যানুফ্যাকচারিং কনসার্ন হুইচ require 2000 unit. Part B complete the finished product ABC. Part B own factory. Relevant cost data are as follows. তাহলে এখানে আমাদের দেওয়া রয়েছে ম্যাটেরিয়াল প্রতি ইউনিটের দাম 20 টাকা। এভাবে 2000 ইউনিট দেওয়ার ছিল। 2000 ইউনিটে যদি আমরা 20 দিয়ে গুণন দিই, তাহলে আমাদের 40,000 টাকা আসবে। লেবার প্রতি ইউনিটের দাম 80 টাকা, একে গুণন দিলে আমাদের আসবে 1,60,000। ভেরিয়েবল ওভারহেড 50,000, 50 টাকা। 2000-কে গুণন দিলে আমাদের এটা আসবে। ফিক্সড ওভারহেড ফিক্সড ওভারহেড 2000-কে গুণন দিলে আমাদের এটা আসবে। এখানে যোগ করে হয়েছে টোটাল 200। এখানে রয়েছে আমাদের হচ্ছে 4,000, 4 লক্ষ টাকা। এ সাপ্লায়ার অফার টু সেল পার্ট পার্ট বি টু এবিসি লিমিটেড। কস্ট টাকা হলো এ সাপ্লায়ার অফার, মানে বাইরের একজন সরবরাহকারী আমাদের প্রতি পার্টস 180 টাকা
করে কয়ের জন্য অফার দিয়েছে, ইফ দ্য অফার অ্যাকসেপ্ট, এই অফারটা যদি আমরা গ্রহণ করি, ফিক্সড ওভারহেড টাকা 35 পার ইউনিট ক্যান বি সেভ। মানে আমাদের ফিক্সড ওভারহেড বাবদ প্রতি ইউনিট 35 টাকা করে ব্যয় আমাদের কন্টিনিউ হতে থাকবে। তাহলে আমাদের এখানে বলছে ইউ শুড দ্য অফার শুড শুড দ্য অফার বি অ্যাকসেপ্ট। তাহলে আমরা এখানে এভাবে করব। একটি অপশন হচ্ছে আমাদের এবিসি লিমিটেড মেক অর বাইং স্টেটমেন্ট ডিটেলস, তারপর লিখবো মেকিং কস্ট এবং বাইং কস্ট। তাহলে প্রথমে আমরা সরাসরি মেকিং কস্ট লিখে নিতে পারি। মেকিং কস্টটা হচ্ছে আমাদের প্রতি ইউনিটের দাম হচ্ছে আমাদের কত, মেকিং কস্টে আমরা সরাসরি লিখতে পারি যে আমাদের আমাদের ইউনিট হচ্ছে আমাদের 2000 ইউনিট। এই 2000 ইউনিটের জন্য যদি আমরা, সরি, বাইং কস্ট 2000 ইউনিট, প্রতি ইউনিটের জন্য আমাদের যদি 160 টাকা করে লাগে, প্রতি ইউনিটের জন্য আমাদের 160 টাকা লাগলে 2000 ইউনিটের আমাদের ক্রয় মূল্য হবে 3,20,000 টাকা। এরপরে আমাদের রয়েছে ম্যাটেরিয়াল। তাহলে ম্যাটেরিয়ালটা আমরা সব ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, ভেরিয়েবল ওভারহেড, ফিক্সড ওভারহেড, এগুলো আমরা সরাসরি কপি করে এখানে পেস্ট করতে পারি। তাহলে ম্যাটেরিয়াল আমাদের টাকা দেওয়া রয়েছে, সরাসরি আমরা বসাইতে পারি অথবা গুণন করতে পারি 2000-এর সাথে। তাহলে ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের 40,000 টাকা, সরাসরি 40,000 লিখলাম। লেবার হচ্ছে আমাদের 1,60,000 টাকা। এরপরে আমাদের হচ্ছে ভেরিয়েবল ওভারহেড হচ্ছে 1,00,000 টাকা। তারপরে ফিক্সড ওভারহেড, এটি আমাদের 1,00,000 টাকা রয়েছে। তারপরে আমাদের যে এন্ট্রিটার হবে অপরচুনিটি কস্ট যদি থাকে বসাবো আমরা, অপরচুনিটি কস্ট আমাদের নেই। এরপরে আমাদের হবে ফিক্স ফ্যাক্টরি ওভারহেড। তাহলে এখানে আমাদের অপরচুনিটি কস্ট থাকতে পারে, যদি থাকে বসাবো, না থাকলে আমরা সরাসরি লিখলাম অপরচুনিটি কস্ট নেই, এজন্য জিরো দিয়ে দিলাম। তারপরে ফিক্স ফ্যাক্টরি ওভারহেড, ফিক্স ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে প্রতি 2000 ইউনিট, প্রতি ইউনিটের জন্য হচ্ছে আমাদের 35 টাকা করে লাগবে। 2000 × 35, তাহলে এত টাকা। তাহলে এটা যোগ করলে আমাদের প্রথম যে যোগফলটা হবে এটা হচ্ছে 4,00,000 টাকা। দ্বিতীয় যে যোগফলটা হবে এটা হচ্ছে 3,90,000 টাকা। তাহলে মেক এবং বাই, একটা প্রোডাক্ট যদি আমরা মেক করি তাহলে আমাদের ব্যয় হবে 4,00,000 টাকা। আর যদি আমরা ক্রয় করে নিয়ে আসি তাহলে আমাদের ব্যয় হবে 3,90,000 টাকা। তাহলে আমাদের জন্য যদি আমরা তৈরি করি তাহলে 4,00,000 টাকা লাগবে, আর যদি ক্রয় করি 3,90,000 টাকা লাগবে। দুইটা অপশনের মধ্যে আমাদের বেটার অপশন হচ্ছে তো প্রোডাক্টটা তৈরি না করে প্রোডাক্টটা ক্রয় করা। তাহলে এভাবে লিখবো আমরা সেভিং অন বাইং। তাহলে বাইং এ হচ্ছে আমাদের এখানে হচ্ছে সেভিং হয়েছে, এই জন্য আমরা লিখবো সেভিং অন বাইং। তাহলে সেভিং অন বাইং হচ্ছে আমাদের এখানে 40,000 টাকা, 4,00,000 টাকা থেকে 3,90,000 টাকা বাদ দিলে 10,000 টাকা থাকবে। তাহলে আমরা কমেন্টে লিখে দিব সো দ্য কোম্পানি শুড বি অ্যাকসেপ্ট বাইং ডিসিশন ফ্রম আউটসাইড সাপ্লায়ার। কোম্পানির উচিত হবে বাইরের পক্ষ থেকে প্রোডাক্টটা ক্রয় করা উচিত, কারণ বাইরের পক্ষ থেকে ক্রয় করলে আমাদের টাকা কিছু সেভ হবে বাইং এ। এভাবে আমরা খুব সহজে ম্যাথটা সলভ করব। এরপরে আমাদের যে ম্যাথটা রয়েছে আবুল হুসাইন কোম্পানি, অর্থাৎ প্রবলেম টুতে আমাদের বলছে আবুল হুসাইন কোম্পানি ম্যানুফ্যাকচার 40,000 পার্ট সাপ্লাইজ প্রডিউস at this level of activities at the cost per part is as at follows. ম্যাটেরিয়াল প্রতি পার্টসের জন্য দেওয়া আছে 5 টাকা। তাহলে আমাদের পার্টস হচ্ছে 40,000, 40,000-কে আমরা 5 দিয়ে গুণন দিলে ম্যাটেরিয়ালের দাম বের হবে। ডিরেক্ট লেবার প্রতি পার্টসের জন্য 10 টাকা, 40,000-কে 10 দিয়ে গুণন দিলে আমাদের 40,000-কে 10 দিয়ে গুণন দিলে লেবার বের হবে। ভেরিয়েবল ওভারহেড 2 টাকা, 40,000-কে 2 দিয়ে গুণন দিলে আমাদের ভেরিয়েবল ওভারহেড বের হবে। ফিক্সড ওভারহেড 8 টাকা, 40,000-কে 8 দিয়ে গুণন দিলে ফিক্সড ওভারহেড বের হবে। তারপরে টোটাল দেওয়া রয়েছে an outside supplier has offered to sell 40,000 পার্ট ইচ ইয়ার। বাইরের কোম্পানি প্রতি বছরে 40,000 পার্ট বিক্রয়ের জন্য অফার দিয়েছে আবুল হোসেন কোম্পানি ফর টাকা 22 পার পার্ট। 40,000 পার্টস ক্রয় করতে পারে, ক্রয়ের জন্য অফার দিয়েছে, প্রতি পার্টসের দাম হচ্ছে আমাদের 22 টাকা।
ইফ আবুল হোসেন কোম্পানি অ্যাকসেপ্ট দিস অফার, দ্য ফ্যাসিলিটি ওর নাও ইউজ ম্যানুফ্যাকচার পার্ট কুড বি রেন্টাল অ্যানাদার কোম্পানি, টাকা ৮০,০০০। এটা হচ্ছে অপরচুনিটি কস্ট। আমরা যদি এই সুযোগটা নিই যে ৪০,০০০ ইউনিট যদি ২২ টাকা করে ক্রয় করি, তাহলে আমাদের কারখানার কিছু অংশ ভাড়া দিয়ে আমরা ৮০,০০০ টাকা ভাড়া পাবো। However, the company has determined that Taka 6 per unit fixed overhead being applied parts continue। এর জন্য আমাদের ফিক্সড ওভারহেড প্রতি ইউনিটের জন্য ৬ টাকা করে চলতে থাকবে। শুড দ্য পার্ট পারচেজ আউটসাইড অর কন্টিনিউ প্রডিউস ইন দ্য ফ্যাক্টরি। এই কারখানাটা কি বাইরের পক্ষ থেকে প্রোডাক্টটা ক্রয় করবে নাকি নিজেরাই প্রোডাক্টটা তৈরি করবে, এর জন্য আমাদের একটা মতামত দিতে বলেছে। তাহলে আমরা প্রথমে সরাসরি যেটা লিখবো, আমরা সরাসরি বাইং কস্ট আগে লিখে নিব। আমাদের বাইং কস্ট যেটা হবে, বাইং কস্ট হচ্ছে আমাদের প্রোডাক্ট ছিল ৪০,০০০ ইউনিট, যা আমাদের ৪০,০০০ ইউনিট প্রোডাক্ট দেওয়া রয়েছে। প্রতি ইউনিটের দাম হচ্ছে ২২ টাকা। যদি আমরা ক্রয় করি তাহলে আমাদের ৪০,০০০ গুণন ২২, তাহলে আমাদের লাগবে হচ্ছে ৪০,০০০ গুণন ২২, ৮,৮০,০০০ টাকা। যদি আমরা ক্রয় করি তাহলে আমাদের 8,৮০,০০০ টাকা লাগবে। এরপরে আমাদের রয়েছে ম্যাটেরিয়াল। তাহলে ম্যাটেরিয়ালটা আমরা যেভাবে লিখবো, ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের ইউনিটের সাথে রেটগুলো আমরা ক্যালকুলেশন করব। অর্থাৎ ম্যাটেরিয়াল আমাদের ৪০,০০০ ইউনিট, সবগুলোর সাথে ৪০,০০০ ইউনিট হবে। ৪০,০০০ ইউনিট প্রতি ইউনিটের ভ্যালু হচ্ছে, ম্যাটেরিয়ালের জন্য আমাদের প্রতি ইউনিটের ব্যয় হচ্ছে ৫ টাকা। তাহলে আমরা লিখতে পারি ৪০,০০০ গুণন হচ্ছে ৫, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে ২,০০,০০০ টাকা। এরপরে আমাদের লেবার। তাহলে লেবারে আমরা সেম লেবারটাও কপি করব। লেবারটা আমরা লিখবো হচ্ছে ৪০,০০০ গুণন, এটুকু ঠিক থাকবে যে লেবারটা ৪০,০০০ গুণন হচ্ছে ১০, ৪০,০০০ লেবারের রেট হচ্ছে আমাদের ৪০,০০০ গুণন লেবারের রেট হচ্ছে ১০। তাহলে এটা আসবে হচ্ছে আমাদের লেবারে আমাদের টাকা আসবে হচ্ছে ৪,০০,০০০ টাকা। তাহলে লেবারে এখানে বসিয়ে দিব আমরা ৪,০০,০০০ টাকা। এরপরে ভেরিয়েবল ওভারহেড ২ টাকা করে দেওয়া রয়েছে, তাহলে আমরা লিখবো হচ্ছে ভেরিয়েবল ওভারহেড। ভেরিয়েবল ওভারহেড লিখে এটাকেই কপি করব। তাহলে এখানে আমাদের শুধু ১০-এর কাছে ভেরিয়েবল ওভারহেড হবে ২ টাকা করে। তাহলে এখানে ৪০,০০০ গুণন ভেরিয়েবল ওভারহেড হচ্ছে ৪০,০০০ গুণন ২। তাহলে আমাদের ভেরিয়েবল ওভারহেড বাবদ যে টাকাটা হবে এটা হচ্ছে আমাদের ৮০,০০০ টাকা বের হবে। এরপর আমাদের বের হবে ফিক্সড ওভারহেড। ফিক্সড ওভারহেড প্রতি ইউনিটের দাম হচ্ছে ৮ টাকা করে। তাহলে আমরা লিখবো, আবার লিখবো ফিক্সড ওভারহেড ৪০,০০০ গুণন হচ্ছে ৮। তাহলে আমরা ফিক্সড ওভারহেড লিখলাম ৪০,০০০ গুণন হচ্ছে ৮। ৪০,০০০কে যদি ৮ দ্বারা গুণন দিই, ৪ × ৮ = ৩২, অর্থাৎ ৩,২০,০০০ টাকা। তাহলে ৩,২০,০০০ টাকা বের হবে। তাহলে আমরা এরপরে লিখবো হচ্ছে এভাবে, আমরা প্রথমে লিখলাম বাইং কস্টে সরাসরি বসাইলাম, তারপরে মেকিং কস্ট। মেকিং কস্টে আমাদের র মেটেরিয়াল ৪০,০০০ গুণন ৫, তাহলে ২,০০,০০০ টাকা। তারপর ডিরেক্ট লেবার ৪০,০০০ গুণন ১০, তাহলে আমাদের হবে ৪,০০,০০০ টাকা। ভেরিয়েবল ওভারহেড ৪০,০০০ গুণন ২, ৮০,০০০ টাকা। ফিক্সড ওভারহেড ৪০,০০০ গুণন ৮, ৩,৩২,০০০ টাকা। অপরচুনিটি কস্ট আমাদের দেওয়া রয়েছে ৮০,০০০ টাকা, আর ফিক্সড ওভারহেড ৪০,০০০ গুণন ৬ দেওয়ার পর আমরা যোগ করব। এটার যোগফল হচ্ছে আমাদের ১০,০০,০০০ টাকা, আর এটার যোগফল হচ্ছে আমাদের ১০,৪০,০০০ টাকা। তাহলে এই পজিশন থেকে আমাদের আবুল হোসেন কোম্পানির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কোনটা, যে এই প্রোডাক্টটা যদি সে ক্রয় করে তাহলে তার ৪০,০০০ টাকা বেশি লাগবে, যদি প্রোডাক্টটা মানে তৈরি করে তাহলে ৪০,০০০, ৪০,০০০ টাকা কম লাগবে। তাহলে আমরা এখানে বলতে পারি সো সেভিং অন মেকিং, মানে মেক করলে আমাদের প্রোডাক্টের দামটা কম লাগবে। এজন্য আমরা এখানে লিখে দিতে পারি সেভিং অন মেকিং ১০,৪০,০০০ মাইনাস ১০,৪০,০০০। যারা আমরা যদি মেক করি তাহলে আমরা ৪০,০০০ টাকা সেভ হবে। সো দ্য কোম্পানি মেক পার্ট ইন এ ফ্যাক্টরি, মানে ফ্যাক্টরির মেকিং অপশনটা কোম্পানির বেছে নেওয়া বেটার হবে। এরপরে আমাদের যে ম্যাথটা, এটা আমাদের 3 স্টারের ম্যাথ। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে আমরা এটা ভালোভাবে খেয়াল করব সবাই।
মেথড বলা আছে এ কোম্পানি হ্যাজ এ ক্যাপাসিটি অফ প্রডিউসিং 1 লাখ ইউনিট অফ প্রোডাক্ট ইন এ মান্থ দ্য সেল ডিপার্টমেন্ট রিপোর্ট দ্যাট দ্য ফলোয়িং শিডিউল অফ সেল প্রাইস পসিবল বৈলম বৈলম অফ প্রোডাকশন দ্য বৈলম অফ প্রোডাকশন এখানে দেওয়া রয়েছে সেলিং প্রাইস পার ইউনিট আমাদের 60% সেলিং প্রাইস হলো প্রতি ইউনিটের দাম হবে 90 পয়সা করে 70% হচ্ছে প্রতি ইউনিটের দাম 80 পয়সা 80% হচ্ছে 75 পয়সা 90% দেওয়া রয়েছে 67 পয়সা এবং 100% দেওয়া রয়েছে 61 পয়সা তাহলে আমাদের ইউনিট এখানে প্রডিউস করা হয়েছে হলো 1 লক্ষ ইউনিট তাহলে 1 লক্ষ ইউনিটে 1 লক্ষ ইউনিটের মধ্যে ভলিউম অফ প্রোডাকশন প্রোডাকশন হচ্ছে 60% তাহলে 1 লক্ষকে আমরা এই 1 লক্ষ ইউনিটের সাথে যদি আমরা এটা গুণন দিই তাহলে আমাদের ভলিউম অফ প্রোডাকশন বের হবে আর ভলিউম অফ প্রোডাকশন এটা গুণন দেওয়ার পরে যেটা বের হবে এটা হলো ভলিউম অফ প্রোডাকশন ইউনিট বের হবে এর সাথে যদি আমরা রেটটা গুণন দিই তাহলে আমরা টাকাটা বের করতে পারবো তাহলে আমাদের এখানে নিচে বলছে ভেরিয়েবল কস্ট অফ ম্যানুফ্যাকচার অ্যাট ইচ লেভেল টাকা হচ্ছে 0.15 পার ইউনিট ফিক্স কস্ট দেওয়া আছে 40,000 the record prepare statement showing incremental revenue and difference cost of each stage 2 নম্বরে আমাদের বলছে at which volume of production will be profit maximum আর 3 নম্বর রিকোয়ারমেন্টে বলছে foreign buyer offer to purchase the balance capacity over maximum profit বললাম at a price টাকা 0.50 পার ইউনিট will your advice to accept this offer তাহলে আমরা ইনকাম স্টেটমেন্টের জন্য আমাদের সেলস এবং ভেরিয়েবল কস্ট দরকার তাহলে ইনকাম স্টেটমেন্টের জন্য আমরা প্রথমে ওয়ার্কিং করব ওয়ার্কিং করে আমরা সেলস এবং ভেরিয়েবল কস্টটা নির্ণয় করব তাহলে প্রথমে ওয়ার্কিং এ যেটা আমরা লিখবো ক্যালকুলেশন অফ সেলস বইলম প্রথমে আমাদের কি করতে হবে এই 1 লাখের সাথে এই বইলম গুলো গুণন দিয়ে সেলস বইলম বানাইতে হবে তাহলে আমরা লিখবো ক্যালকুলেশন অফ সেল বইলম তারপরে এর সাথে রেটটা গুণন দিয়ে টাকা বানাতে হবে এখানে তাহলে আমরা এইভাবে ক্যালকুলেশন করব ক্যালকুলেশন অফ সেল বইলম এন্ড সেলস টাকা সেল বইলম এন্ড সেলস টাকা তাহলে লিখবো আমরা অ্যাট 60% ক্যাপাসিটি 60% ক্যাপাসিটি হচ্ছে আমাদের 1 লাখ ইউনিট 1 লাখ ইউনিটের যদি 60% ধরি তাহলে আমাদের 60,000 ইউনিট বের হবে এটা হচ্ছে আমাদের ইউনিট বের হবে এখন 60,000 ইউনিট প্রতি ইউনিটের দাম দেওয়া ছিল হচ্ছে 90 পয়সা করে এই 90 দিয়ে গুণন দিলে আমাদের টাকা হয়ে যাবে 54,000 সেম একইভাবে আমরা 70%-এর ক্যাপাসিটি লিখবো এই 1 লাখ গুণন 70% এখানে আমাদের সরি 1 লাখ হবে 1 লাখ গুণন হচ্ছে 70% তাহলে আমাদের বের হবে 70,000 এই 70,000 হচ্ছে আমাদের ইউনিট বের হবে এর সাথে 0.80 দিয়ে গুণন দিলে আমাদের টাকা হয়ে যাবে সেলসের এরপর আমাদের 80%-এর যেটা কাজ 80% আমরা 1 লাখের 80% না 80,000 নিব এটা হচ্ছে আমাদের ইউনিট বের হলো এর সাথে আমরা যদি 75 গুণন করি 75 গুণন দিলে আমাদের সেলসের টাকা হয়ে যাবে এরপর আমাদের 90% ক্যাপাসিটি 90% ক্যাপাসিটি ইউনিট বের হলো এরপর আমরা 0.67 দিয়ে গুণন দিলে টাকা হবে 100% ক্যাপাসিটিতেও সেম তাহলে আশা করি সেলস বইলম এবং সেলস টাকা বুঝতে পেরেছেন তাহলে আমরা কি করব এই যে পার্সেন্ট গুলো ধরবো এই পার্সেন্ট গুলো ধরবো হচ্ছে 1 লাখের উপরে তাহলে এখানে আমরা ধরলাম একটা অ্যাট 60% ক্যাপাসিটি 1 লাখ গুণন 60% তাহলে 60,000 ইউনিট হলো প্রতি ইউনিটের দাম হচ্ছে 90 পয়সা এভাবে হচ্ছে আমরা সেলস বইলম এবং টাকাটা নির্ণয় করব এরপর আমাদের যেটা করতে হবে ওয়ার্কিং টুতে ভেরিয়েবল কস্ট নিয়ে একটি ওয়ার্কিং করতে হবে ক্যালকুলেশন অফ ভেরিয়েবল কস্ট তাহলে আমরা ভেরিয়েবল কস্টটা বের করে নিব ক্যালকুলেশন অফ ভেরি ভেরিয়েবল কস্ট ভেরিয়েবল কস্ট বের করার জন্য আমাদের যেটা কাজ করতে হবে আমাদের ইউনিট গুলো দরকার হবে আমরা সেম এই পার্সেন্ট গুলাই লিখবো একটা হচ্ছে 60% একটা হচ্ছে 70% আর একটা হচ্ছে 80% একটি হচ্ছে 90% আর একটি হচ্ছে আমাদের 100% তাহলে আমরা এই পার্সেন্ট গুলাই লিখবো লেখার পরে আমাদের যে কাজটা করতে হবে আমাদের হচ্ছে এই যে পার্সেন্ট কেটে এখানে যেটা বের হয়েছে এই ইউনিট গুলো বসাইতে হবে
তাহলে ইউনিটটা আমাদের একটা ইউনিট বের হয়েছে 60,000, একটি হচ্ছে আমাদের 70,000, আর একটা ইউনিট হচ্ছে 80,000, আর একটি ইউনিট হচ্ছে 90,000 এবং 1 লাখ। তাহলে ইউনিট দেওয়া রয়েছে। এখানে আমাদের বলা আছে ভেরিয়েবল কস্ট অফ ম্যানুফ্যাকচার অ্যাট ইচ লেভেল, প্রত্যেক ইউনিটের দাম হচ্ছে 17 টাকা। তাহলে আমরা 17 দিয়ে যদি গুণন দিই, প্রত্যেকটাকেই যদি 17 দিয়ে গুণন দিই, তাহলে আমাদের যেটা বের হবে এটাই হচ্ছে আমাদের 0.17 দিয়ে প্রত্যেকটাকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে এটাই হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট বের হবে। তাহলে ভেরিয়েবল কস্ট বের করার পর আমরা যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট করব। দুইটি তথ্যর পর আমরা ইনকাম স্টেটমেন্ট করব। ইনকাম স্টেটমেন্টের ভিতরে আমাদের যেটা করতে হবে, ইনক্রিমেন্টাল ইনকাম স্টেটমেন্ট। ইনক্রিমেন্টাল ইনকাম স্টেটমেন্ট আমাদের পার্সেন্টেজ দেওয়া রয়েছিল। একটা হচ্ছে 60%, একটা হচ্ছে 70%, 80%, 90% এবং 100%। পার্সেন্টগুলোর পাশাপাশি আমরা ইউনিটগুলা বসিয়ে দিব। এরপর সেলস, এই সেলসটা আমরা 1 নম্বর ওয়ার্কিং এ বের করেছি। এইখান থেকে যা সেল আমরা কপি করব, যেমন প্রথমটা বের করেছি আমরা 54,000, পরেরটা বের করেছি আমরা 56,000, তারপরেরটা আমাদের 60,000, এরপরটা 60,300, এরপরে 61,000। আমরা সেলসটা সরাসরি বসাবো। সেলসটা বসানোর পরে লিখবো লেস ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট আমরা বের করেছি, একটা হচ্ছে 9,000, একটি হচ্ছে 10,500, একটি হচ্ছে 12,000, একটি হচ্ছে 13,500, আর একটি হচ্ছে আমাদের কত, 15,000। তাহলে ভেরিয়েবল কস্ট আমাদের বাদ দেওয়ার পর যেটা আসবে এটার নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে কন্ট্রিবিউশন মার্জিনের পরে যে কাজটা করব আমরা, লেস ফিক্স কস্ট। ফিক্স কস্ট আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, ফিক্স কস্ট হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া ছিল 40,000। তাহলে আমরা প্রত্যেক ঘরে ফিক্স কস্ট 40,000 লিখবো। লেখার পরে বিয়োগ করলে আমাদের যেটা আসবে এটাই হচ্ছে প্রফিট। তাহলে এইখানে প্রফিট হচ্ছে, একটা হচ্ছে 5,000, একটা হচ্ছে 5,500, একটি হচ্ছে 8,000, একটি হচ্ছে আমাদের 6,800, আর একটা হচ্ছে 6,000। এই প্রফিট গুলোর মধ্যে সবচেয়ে বড় যে প্রফিটটা রয়েছে এটি হচ্ছে আমাদের 8,000 টাকা। তাহলে এই 8,000 টাকা হচ্ছে আমাদের 80%-এর ঘরে। তাহলে আমরা লিখতে পারি from above statement 80% capacity profit and maximum। এভাবে আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টটা করব। এবার আমাদের যে 3 নম্বর রিকোয়ারমেন্ট বলছে, 3 নম্বর রিকোয়ারমেন্টের জন্য আমরা একটা ইউনিট নির্ণয় করব, যেটা আমাদের 80% ক্যাপাসিটি ধরলে আমাদের আসবে, ইউনিটটা আসবে হচ্ছে 80,000 ইউনিট। এখানে আমাদের বলছে 3 নম্বর যে রিকোয়ারমেন্ট, যে ফরেন বায়ার অফার পারচেজ দ্য ব্যালেন্স ক্যাপাসিটি ম্যাক্সিমাম প্রফিট। ম্যাক্সিমাম প্রফিট হচ্ছে আমাদের 80%। 80% আমরা যদি ধরি, 1 লাখের 80% ধরলে আমাদের 80,000 হবে। এরপরে 1 লাখ থেকে 80,000 বাদ দিলে আমাদের অবশিষ্ট বের হবে হচ্ছে 20,000 ইউনিট। এই 20,000 ইউনিট নিয়ে আমরা একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করব। ইনকাম স্টেটমেন্ট 20,000 ইউনিট, তাহলে সেলস 20,000 গুণন 0.50, 10,000। তারপর ভেরিয়েবল কস্ট এই 20,000 ইউনিটই লিখবো, 0.15 টাকা, 3,000। প্রফিট বের হলো আমাদের 7,000 টাকা। এরপরে আমরা এখানে একটা কমেন্ট লিখে দিব, দ্য সিন্স দ্য ফরেন বায়ার অফার উইল জেনারেট এক্সট্রা প্রফিট টাকা 7,000। মানে ফরেন বায়ারের অফারটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের অতিরিক্ত 7,000 টাকা লাভ হবে। সো দ্য কোম্পানি শুড অ্যাকসেপ্ট দিস অফার। সুতরাং কোম্পানি অফারটি গ্রহণ করতে পারে। এরপরে আমাদের যে ম্যাথটা রয়েছে, এই ম্যাথটা আমাদের গুরুত্বপূর্ণ। এই ম্যাথটা যদি এই ম্যাথটা যদি আপনাদের সলভ করে দেওয়া লাগে, অবশ্যই আপনারা এই ভিডিওর ভিডিওতে একটা করে কমেন্ট করবেন। কমেন্ট করলে এই ম্যাথটা আমরা সলভ করে দিব। এখন আমরা আরেকটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমরা যদি ক্যাপিটাল বাজেটিং নিয়ে আলোচনা করি, বা ক্যাপিটাল বাজেটিং অথবা ডিরেক্ট কস্টিং। ক্যাপিটাল বাজেটিং না নিয়ে আমরা ফ্লেক্সিবল বাজেটের যে অঙ্কগুলো দেওয়া হয়েছে, এই অঙ্কগুলোর মধ্যে প্রায় 10টা ম্যাথ রয়েছে। এই 10টা ম্যাথই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। 10টা ম্যাথই আমরা সবাই ভালোভাবে করে যাব। তার মধ্যে আমাদের 3 নম্বর ম্যাথটা একটু বেশি গুরুত্বপূর্ণ। 3 নম্বর ম্যাথটা আমরা অবশ্যই ভালোভাবে দেখে যেতে পারি। এখানে আমাদের বলা রয়েছে, দ্য মান্থলি বাজেটেড ম্যানুফ্যাকচারিং ওভারহেড অফ কনসার্ন টু লেভেল অফ অ্যাক্টিভিটিস আর ফলোস।
তাহলে আমাদের এখানে 60% ক্যাপাসিটি এবং 100% ক্যাপাসিটি দেওয়া রয়েছে, দিয়ে আমাদের এখানে দেওয়া রয়েছে ইনডিরেক্ট ওয়েজেস, ম্যাটেরিয়াল, মেইনটেইন, পাওয়ার অ্যান্ড ফুয়েল, ডেপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স। তাহলে এই মানগুলো দেওয়া রয়েছে। দেওয়ার পরে আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্টে যেটা বলছে, ইন্ডিকেট হুইচ অফ দ্য আইটেম আর ফিক্সড, ভেরিয়েবল অ্যান্ড সেমি ভেরিয়েবল। কোন আইটেমগুলো ভেরিয়েবল, কোন আইটেমগুলো ফিক্সড, আর কোন আইটেমগুলো সেমি ভেরিয়েবল, এখান থেকে আমাদের নির্ণয় করতে বলছে। আর প্রিপেয়ার ফ্লেক্সিবল বাজেট 70%, 80%, 90% ক্যাপাসিটি। তাহলে আমরা ভেরিয়েবল এবং ফিক্সড আইটেমগুলো বের করার জন্য আমরা প্রথমে এভাবে কাজ করব। প্রথমে আমরা লিখবো হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমরা ইনডিরেক্ট ওয়েজেসটা টেস্ট করব, যে আমাদের এটা ফিক্সড হবে, না ভেরিয়েবল হবে, না সেমি ভেরিয়েবল হবে। তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিটের জন্য, পার ইউনিট বের করার জন্য যেহেতু দুইটা ইউনিট রয়েছে, আমরা এখানে লিখবো হচ্ছে চেঞ্জ ইন ইউনিট মাইনাস চেঞ্জ ইন অ্যামাউন্ট, চেঞ্জ ইন ইউনিট। চেঞ্জ ইন অ্যামাউন্ট ভেরিয়েবল ইনডিরেক্ট ওয়েজেসে চেঞ্জ ইন অ্যামাউন্টের ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে এই 20,000 মাইনাস 8,000, 12,000 চেঞ্জ ইন ইউনিট অ্যামাউন্ট হবে, আর চেঞ্জ ইন ইউনিটে হবে 10,000 মাইনাস হচ্ছে 6,000। তাহলে আমরা এখানে চেঞ্জটা বের করলাম। চেঞ্জটা বের কর 20,000 মাইনাস 12,000, 1,000 মাইনাস 600, তাহলে উপরে হবে আমাদের 8,000, নিচে হবে 400। 1 ইউনিটের দাম বের হলো আমাদের, প্রতি ইউনিটের দাম হচ্ছে আমাদের 20 টাকা। তাহলে আমরা এবার লিখতে পারি 1,000 ইউনিট। 1,000 ইউনিটের আমরা বড় ইউনিট হচ্ছে 1,000 ইউনিট, তাহলে 1,000 ইউনিট নিয়ে কাজ করব। 1,000 ইউনিটের টোটাল কস্ট দেওয়া আছে আমাদের হচ্ছে 2,000, লেস ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট হচ্ছে আমাদের 1,000 ইউনিট, প্রতি ইউনিটের দাম হচ্ছে 20 টাকা। তাহলে আমাদের এটাও 20,000 হলো। 20,000 থেকে যদি 20,000 উপরেরটার থেকে যদি আমরা ভেরিয়েবল বাদ দেওয়ার পর কিছু অবশিষ্ট থাকে, এটাই হচ্ছে আমাদের সেমি ভেরিয়েবল হবে। যেহেতু বাদ দেওয়ার পর আমাদের কোনো কিছুই অবশিষ্ট নেই, তার মানে এটা হচ্ছে আমাদের ফিক্সড, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট। তাহলে আমাদের কি ইনডিরেক্ট ওয়েজেসটা ভেরিয়েবল কস্টের মধ্যে যাবে। এভাবে আমরা ম্যাটেরিয়ালটা বের করব। তাহলে ম্যাটেরিয়ালটা বের করার পরে আমরা সেম একইভাবে ম্যাটেরিয়ালটা ক্যালকুলেশন করলাম। ম্যাটেরিয়াল ক্যালকুলেশন করার পরে এটাও আমরা দেখতেছি ফিক্সডটা হচ্ছে আমাদের 0, তার মানে এটাও ম্যাটেরিয়ালটাও হচ্ছে আমাদের ভেরিয়েবলের মধ্যে যাবে। তারপর আমাদের মেইনটেইনটা ক্যালকুলেশন করব। মেইনটেইনটা ক্যালকুলেশন করার পর আমাদের রেট বের হলো 10 টাকা। এবার আমরা লিখবো 10,000 ইউনিটের টোটাল কস্ট। 10,000 ইউনিটের টোটাল কস্ট হচ্ছে আমাদের 15,000 টাকা কোশ্চেনে দেওয়া আছে। আর ভেরিয়েবল কস্ট হচ্ছে আমাদের 10,000 গুণন 10, তাহলে 10,000 টাকা হইলো। এবার যদি আমরা 15,000 থেকে 10,000 বিয়োগ করি, তাহলে আমাদের থাকবে হচ্ছে 5,000। তাহলে এখানে আমাদের একটু সমস্যা তৈরি হলো, যে এখানে ভেরিয়েবল কস্ট হলো আমাদের 10,000, ফিক্স কস্ট হলো 5,000। তার মানে এই মেইনটেইনের মধ্যে আমাদের কিছু ভেরিয়েবল রয়েছে এবং কিছু ফিক্সড রয়েছে। আমরা জানি কিছু ভেরিয়েবল এবং কিছু ফিক্স থাকলে তাকে বলা হবে সেমি ভেরিয়েবল কস্ট। তাহলে মেইনটেইনটা আমাদের সেমি ভেরিয়েবল কস্টের মধ্যে বসবে। এরপরে আমরা পাওয়ার অ্যান্ড ফুয়েলটা বসাবো। পাওয়ার অ্যান্ড ফুয়েলটা সেম ভাবে ক্যালকুলেশন করব। এটাও আমাদের একই অপশনে আইছে, তাহলে এটাও আমরা সেমি ভেরিয়েবলটার ভিতরে ধরে নিব। এখানে আমরা লিখবো ইনডিরেক্ট ওয়েজেস এন্ড ম্যাটেরিয়াল আর ভেরিয়েবল, এই দুইটার কোনো ফিক্স নেই, এজন্য এই দুইটা ভেরিয়েবল। পাওয়ার অ্যান্ড ফুয়েল, মেইনটেইন, পাওয়ার অ্যান্ড ফুয়েল আর সেমি ভেরিয়েবল। ডেপ্রিসিয়েশন এন্ড ইন্স্যুরেন্স, ডেপ্রিসিয়েশন এবং ইন্স্যুরেন্স আমাদের কোশ্চেনে এই দুইটা ইকুয়াল টাকা রয়েছিল। যদি কোনো টাকা দুই ঘরে ইকুয়াল থাকে তাহলে এটা আর আমরা বের করবো না, এটাই হচ্ছে আমাদের ফিক্স কস্ট। তাহলে আমাদের 1 নম্বরে যেটা বের করতে বলছে, হুইচ ইন্ডিকেট হুইচ আইটেম আর ফিক্সড ভেরিয়েবল অ্যান্ড সেমি ভেরিয়েবল কস্ট নির্ণয় করলাম। 2 নম্বর আমাদের যেটা বের করতে বলছে, প্রিপেয়ার ফ্লেক্সিবল বাজেট 70%, 80%, 90%, আর উপর থেকে আমরা নিব 100% ক্যাপাসিটিটা। তাহলে আমরা এবার একটা ছক কাটবো, যে এই ছকটা ডিটেলস লেভেল অফ অ্যাক্টিভিটিস 70%, 80%, 90% উপর থেকে নিব 100%। নেওয়ার পর আমরা এখানে লিখবো হচ্ছে এ নাম্বার দিয়ে লিখবো ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্টে আমরা ইনডিরেক্ট ওয়েজেসটা লিখবো। ইনডিরেক্ট ওয়েজেস ভেরিয়েবল আমাদের রয়েছে
100%-এরটা নিয়ে কাজ করব আমরা। ইনডিরেক্ট ওয়েজেস আমাদের ভেরিয়েবলে রয়েছে 20,000 টাকা। তাহলে আমরা 100%-এর ঘরে 20,000 টাকা বসিয়ে দিব। ইনডিরেক্ট ওয়েজেসটা আমরা লিখবো হচ্ছে 100%-এর ঘরে 20,000 টাকা। এই 100%-এ 20,000, তাহলে এটার উপরে আমরা ধরবো 90%, তাহলে 18,000 আসবে। এটার উপরে ধরবো 80%, তাহলে 16,000 আসবে। এই 20,000-এর 70% ধরবো, তাহলে আসবে হচ্ছে আমাদের কত, 14,000 টাকা। সেম ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালটা আমাদের এখানে রয়েছে 100%-এ ম্যাটেরিয়াল রয়েছে 15,000 টাকা। তাহলে আমরা এই ম্যাটেরিয়ালটা 100%-এ বসিয়ে দিব। ম্যাটেরিয়াল 15,000 100%-এ, এই 15,000 গুণন 90%, তাহলে এই টাকা আসবে। 15,000 গুণন 80%, 12,000 আসবে। 15,000 গুণন 70%, 10,500 আসবে। তাহলে আমাদের 10,500 আসবে, অর্থাৎ এখানে একটা শূন্য কম হবে, এটা হলো 10,500 হবে। এরপরে আমাদের যেটা রয়েছে মেইনটেইন, আমরা কিছু ভেরিয়েবল বের করলাম। তাহলে মেইনটেইন, পাওয়ার এবং ফুয়েল। তাহলে মেইনটেইন আমরা ভেরিয়েবল বের করছি হচ্ছে, মেইনটেইন আমাদের ভেরিয়েবল রয়েছে হচ্ছে 10,000 টাকা, এবং পাওয়ার অ্যান্ড ফুয়েলেও রয়েছে 10,000 টাকা। এটা আমরা 100%-এর ঘরে বসিয়ে দিব। তাহলে মেইনটেইন যেটা রয়েছে 10,000 টাকা, আমরা 10,000 টাকা এখানে 100%-এর ঘরে বসে দিব। তারপরে 10,000-এর 90% ধরবো 9,000, 10,000-এর 80% ধরবো 8,000, 10,000-এর 70% ধরবো 70,000, 7,000। পাওয়ার অ্যান্ড ফুয়েল, পাওয়ার অ্যান্ড ফুয়েলটাও আমাদের একই কথায়, পাওয়ার অ্যান্ড ফুয়েল 10,000 ছিল। এবার আমরা পার্সেন্ট ধরবো, দেওয়ার পরে আমাদের ভেরিয়েবল গুলো লেখা শেষ। এবার আমরা লিখবো হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। তাহলে টোটাল ভেরিয়েবল কস্টের মানগুলো আমরা এখানে যোগ করে দিব। যোগ করে দেওয়ার পরে এরপরে লিখতে হবে আমাদের ফিক্সড কস্ট। তাহলে ফিক্সড কস্টের যে মানগুলো, এর জন্য আমরা প্রথমে যেটা লিখবো এটা হচ্ছে আমাদের মেইনটেইন। তাহলে মেইনটেইনে আমাদের 5,000 টাকা ফিক্সড বের হয়েছে। আমরা জানি ফিক্সড সকল লেভেলে সমান হবে। তাহলে মেইনটেইনে 5,000 টাকা, 5,000 টাকা, 5,000 টাকা, 5,000, সবগুলোই 5,000 হবে। পাওয়ার অ্যান্ড ফুয়েলে ফিক্সড হয়েছে 10,000, তার মানে পাওয়ার অ্যান্ড ফুয়েলে সব ঘরেই 10,000 টাকা হবে। ডেপ্রিসিয়েশন আমাদের রয়েছে 44,000 টাকা। ডেপ্রিসিয়েশন যেহেতু ফিক্স, তার মানে সব ঘরে 44,000 হবে। ইন্স্যুরেন্সটা আমাদের যেহেতু ফিক্স, তার মানে ইন্স্যুরেন্সটাও সব ঘরে 44,000 হবে। আমরা যদি যোগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে টোটাল ফিক্স কস্ট। টোটাল ফিক্স কস্টটা যোগ করার পরে আমাদের আসবে টোটাল কস্ট। তাহলে এভাবে আমরা খুব সহজে ম্যাথটি সলভ করে নিতে পারি। স্ট্যান্ডার্ড কস্টিং এর 1 নম্বর যে ম্যাথটা ছিল, এই ম্যাথটা আমাদের গুরুত্বপূর্ণ। তাহলে স্ট্যান্ডার্ড কস্টিং এর 1 নম্বর ম্যাথটি এখন আমরা সলভ করব। স্ট্যান্ডার্ড কস্টিং এ আমাদের এখানে প্রবলেম 1-এ যে ম্যাথটা বলা আছে, প্রবলেম 1, বর্ষা ম্যানুফ্যাকচারিং কোম্পানি হ্যাজ অ্যাডাপ্টেড স্ট্যান্ডার্ড কস্টিং, ফিনিশ দ্য ফলোইং ইনফরমেশন। স্ট্যান্ডার্ড ডাটা 100 কেজি ম্যাটেরিয়াল, ফিনিশড হচ্ছে আমাদের 70 কেজি। এখানে একটু আমাদের ভালোভাবে খেয়াল করতে হবে যে আমরা যদি 100 পিস মাল, ধরেন 100 পিস মালামাল আমরা প্রসেসের জন্য দিই, এখান থেকে আমরা ফ্রেশ পাবো হচ্ছে 70, 70 পিস। 100 পিস থেকে 70 পিস পাবো। দ্য প্রাইস অফ দ্য ম্যাটেরিয়াল বিং, টাকা হলো 10 কেজি। আউটপুট ডাটা, আউটপুট দেওয়া রয়েছে আমাদের 2,10,000। ম্যাটেরিয়াল ইউজ দেওয়া রয়েছে 2,80,000। কস্ট অফ ম্যাটেরিয়াল 25,80,000। এখানে 20,000। এখানে আমাদের যেটা বলছে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। তাহলে এখানে আমাদের ম্যাটেরিয়াল 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 কস্ট ভেরিয়েন্সের যে সূত্রটা আমরা এখানে আমরা শিখেছিলাম, যে আমাদের ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সের জন্য আমাদের যে জিনিসটা লাগবে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি লাগবে, স্ট্যান্ডার্ড রেট লাগবে। তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমাদের দেওয়া ছিল 10 টাকা, স্ট্যান্ডার্ড রেটটা দেওয়া নেই, কোয়ান্টিটি দেওয়া নেই, রেটটা আমাদের 10 টাকা দেওয়া আছে। তাহলে কোয়ান্টিটিটা প্রথমে আমাদের নির্ণয় করতে হবে। নির্ণয় করার জন্য এখানে আমাদের একটি অপশন দিয়েছে যে 100 কেজি মাল ফিনিশ করে আমরা পাবো হচ্ছে 70 কেজি। তাহলে আমরা ফেস মাল যদি এভাবে লিখবো যে আমরা যদি 70 কেজি ফেস পাই, 70 কেজি ফেস মাল হলে আমরা টোটাল ইনপুট করছিলাম হচ্ছে 100 কেজি। 1 কেজি হলে আমাদের কত হবে, 100/70। আরেকটা হচ্ছে আমাদের আউটপুটটা বের পাইছি আমরা 2,10,000। তাহলে 2,10,000 হলে আমাদের কত হবে, এখানে 2,10,000 দিয়ে গুণন হবে।
এটা আমরা নিচে যেভাবে বের করছি এটা এইভাবে সরাসরি সূত্র দিয়ে বের করতে পারি, যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল প্রোডাকশন, তাহলে স্ট্যান্ডার্ড ইনপুট টোটাল স্ট্যান্ডার্ড আউটপুট। স্ট্যান্ডার্ড ইনপুটে হচ্ছে আমরা দিছিলাম 100, আউটপুট পাইছিলাম হচ্ছে 70, গুণন হচ্ছে টোটাল অ্যাকচুয়াল আউটপুট, দিলে আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা বের হলো 3 লক্ষ টাকা। এরপরে অ্যাকচুয়াল রেট, তাহলে অ্যাকচুয়াল রেটটা আমাদের কোশ্চেনে দেওয়া নেই, অ্যাকচুয়াল রেটটা আমরা এভাবে বের করব, কস্ট অফ ম্যাটেরিয়াল ইউজ, তাহলে ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসবে এটা হচ্ছে 9 টাকা আসবে। তাহলে আমরা এইভাবে দুইটা ওয়ার্কিং করে নিব, করে নেওয়ার পর খুব সহজে আমরা ম্যাথটা করতে পারবো, ডিটারমিনেশন অফ ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। তাহলে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সের আমাদের যেটা সূত্র রয়েছে, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স ইকাল টু স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড রেট অ্যাকচুয়াল কোয়ান্টিটি অ্যাকচুয়াল রেট। তাহলে আমরা এস কিউ এস আর এ কিউ এ আর এইভাবে না মনে রেখে আমরা মনে রাখবো স্ট্যান্ডার্ডের সাথে স্ট্যান্ডার্ড গুণন, মাঝখানে মাইনাস অ্যাকচুয়ালের সাথে অ্যাকচুয়াল গুণন। তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড রেট অ্যাকচুয়াল কোয়ান্টিটি অ্যাকচুয়াল রেট, মাঝখানে হচ্ছে মাইনাস হবে। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমাদের বের হয়েছে 30,000, স্ট্যান্ডার্ড রেট আমাদের কোশ্চেন দেওয়া ছিল হচ্ছে 3 লাখ, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের হয়েছে হচ্ছে আমাদের 3 লক্ষ, রেট দেওয়া ছিল 10। অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে 2,80,000 আর রেট হচ্ছে 9। তাহলে ক্যালকুলেশন করার পর আমাদের এটা আসবে 30 লাখ, এটা হচ্ছে 25,80,000। বাদ দেওয়ার পর যদি আমাদের পজিটিভ মান বের হয় তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে ফেভারেবল ভেরিয়েন্স। যদি আমাদের বাদ দেওয়ার পর নেগেটিভ মান বের হয়, তাহলে সাপোজ আমাদের 40,000 টাকা নেগেটিভ হইলো, 4,000 টাকা নেগেটিভ, তাহলে আমরা নেগেটিভ না লিখে 4,000 টাকা লিখে এর পাশে লিখবো হচ্ছে ইউএফ মানে আনফেভারেবল ভেরিয়েন্স। তারপরে আমরা এরপর 2 নম্বর রিকোয়ারমেন্টে যেটা আমাদের বলছে, ডিটারমিনেশন অফ ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স আমাদের বলছে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স ইকাল টু প্রাইস থেকে প্রাইসটা বিয়োগ করতে হবে, স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস গুণন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। স্ট্যান্ডার্ড প্রাইস হলো আমাদের 10 টাকা, অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে আমাদের 9 টাকা, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 2,80,000। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আসবে পজিটিভ 2,80,000, এটা হচ্ছে আমাদের এফ বের হবে। তারপরে আমাদের ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, এখানে আমাদের প্রাইস ভেরিয়েন্স এবং ইউজেস ভেরিয়েন্স প্রায় একই। প্রাইস ভেরিয়েন্সের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে প্রাইস থেকে প্রাইস বিয়োগ হবে, অ্যাকচুয়াল দিয়ে গুণন হবে। আর ইউজেস ভেরিয়েন্স এর ক্ষেত্রে আমাদের কোয়ান্টিটি থেকে কোয়ান্টিটি হবে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি গুণন স্ট্যান্ডার্ড রেট। তাহলে আমরা এখান থেকে 3টা সূত্র করলাম। তাহলে এই চ্যাপ্টারের ম্যাথগুলো আমাদের সমাধান করার পর আহ, মিলবে কিনা এটার জন্য আমাদের একটা চেক করা যায়। তাহলে চেক যদি আমরা দেখাইতে চাই, এখানে হচ্ছে ম্যাটেরিয়াল ভেরিয়েন্স, তাহলে কস্ট ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সকে যদি আমরা ভাঙাই, একটা আসবে ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স আর একটা আসবে হচ্ছে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। তাহলে এখানে আমাদের যেটা মান রয়েছে, আমাদের উপরে যে মানটা রয়েছিল, প্রথম মানটা হচ্ছে আমাদের 4,80,000 টাকা, এখানে 4,80,000 টাকা আমাদের আইসে হলো ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স 4,80,000 টাকা এফ। তারপরে এখানে আমাদের ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স রয়েছে 2,80,000 টাকা, এটাও আমাদের এফ। তারপরে এখানে রয়েছে ম্যাটেরিয়াল ইউসেজ ভেরিয়েন্স 2,00,000 টাকা, এই 2,00,000 টাকা আমাদের এফ রয়েছে। তাহলে এফ মানে এটার সাথে এটা যোগ করে আমাদের এটা মিলতে হবে। তাহলে এরপরে আমরা প্রাইস ভেরিয়েন্সকে আবার দুই ভাগ, ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্সকে আবার দুই ভাগ ভাগ করতে পারি, একটা হলো ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স আর ম্যাটেরিয়াল ইএল ভেরিয়েন্স। তাহলে এই দুইটা সমান সমান আবার ম্যাটেরিয়াল ইএল ভেরিয়েন্সটা হবে। এখন আমরা দেখব কিভাবে শর্টকাটে পাস করার উপায় রয়েছে আমাদের। আমরা প্রথমে যারা একদমই দুর্বল তারা আমরা আগে প্রথমে স্ট্যান্ডার্ড কস্টিং এবং স্ট্যান্ডার্ড কস্টিং, ফ্লেক্সিবল বাজেট, ডিরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং, কস্ট কনসেপ্ট এবং ক্লাসিফিকেশন, এই 4টা অধ্যায় আগে করতে পারি। তাহলে আমাদের কস্ট শিট, তারপরে ডিরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং, ফ্লেক্সিবল বাজেট এবং স্ট্যান্ডার্ড কস্টিং,
এই 4টা অধ্যায় থেকেই আমরা প্রায় 5 মার্ক পেয়ে যাব। তাহলে এই 4টা অধ্যায় আগে করে নিতে পারি। এই অধ্যায়গুলো খুব সহজেই করতে পারবো আমরা। আর এই যে কোনো পিডিএফ এবং যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ কপিটা সংগ্রহ করতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সকল সমস্যার সমাধান করে নিতে পারেন ইনশাআল্লাহ।